আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আজহারউদ্দিন, সহকারী শিক্ষক, জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে। আজকের আলোচ্য বিষয় সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ। তাহলে আমরা শুরুতে আলোচনায় আসতেছি পৃথিবী এবং মহাকর্ষ। পৃথিবীটা কি? আশা করি আমরা সবাই এটা খুব ভালোভাবেই চিনি। পৃথিবী হচ্ছে যেখানে আমরা বসবাস করি, অর্থাৎ আমাদের আবাসস্থল। অথবা এটাকে আরো কয়েকটা শাব্দিক ভাষায় ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ভূমণ্ডল অথবা নভূমণ্ডলীয় বস্তু। তাহলে পৃথিবী হচ্ছে যেখানে আমরা বসবাস করি। আমরা অবশ্যই পৃথিবীর উপরিভাগে, এটা সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তারপর দ্বিতীয় আলোচনায় এখানে আমরা অপর অংশ দেখতে পাচ্ছি মহাকর্ষ। এই মহাকর্ষ শব্দটা আসছে হচ্ছে মহা আকর্ষণ থেকে। অর্থাৎ আমরা দেখতেছি এখানে যে মহা আছে, এই মহাটা এখানে, আর কর্ষ শব্দটা আসছে আকর্ষণ থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মহাকর্ষ মানে হচ্ছে মহা আকর্ষণ। এখন আমরা যদি অন্য শাব্দিক ভাষায় যাই, মহাটা আমরা অবশ্যই সবাই বুঝি যে মহাটা হচ্ছে বিশাল কোনো কিছুকে বোঝাচ্ছে। তাহলে আমরা ধরলাম মহা হচ্ছে বিশাল। আর আকর্ষণ শব্দটাকে আমরা আরো অনেক শাব্দিক ভাষায় বুঝি, যেটাকে একটা শাব্দিক ভাষায় টানতেছি, যেটার বলতে টান। অর্থাৎ আকর্ষণ হচ্ছে টান। তাইলে এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে মহাকর্ষ কি বোঝাচ্ছে? মহাকর্ষ বোঝাচ্ছে হচ্ছে মহা আকর্ষণ অথবা মহাটান অথবা বিশাল আকর্ষণ অথবা বিশাল টান। তাহলে আজকের এই অধ্যায়ে আমরা মহাকর্ষ সম্পর্কে পৃথিবী এবং মহাকর্ষ সম্পর্কে জানব। প্রথমে আলোচ্য বিষয়। এখন আমরা সবাই বইটা খুলি। আমাদের হাতের কাছে সবার বই আছে, এখন বইটা আমরা খুলি। শুরুতে বলতেছে, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ এ কথা থেকে আমরা বুঝতে পারছি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে নিজের দিকে টানে। অর্থাৎ একটু আগে বললাম আকর্ষণ করা মানে হচ্ছে টানা। এই আকর্ষণ বল কি সকল ক্ষেত্রে সমান? কিসের উপর এই বলের মান নির্ভর করে? পৃথিবীর আকর্ষণের ফলে পড়ন্ত বস্তুর যে ত্বরণ হয় তার মান কত, এই মান কেন পরিবর্তন হয়, আর এই অধ্যায়ে আমরা এই সম্পর্কে জানব। এখন আলোচনায় আসতেছে হচ্ছে মহাকর্ষ। এখন আমরা সরাসরি মহাকর্ষের ভিতরে প্রবেশ করব, অর্থাৎ আমরা এই বিষয়টাকে নিয়ে এখন আলোচনা করব। দেখি কি লেখা আছে। আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না। তোমরা কি এখন এটা ট্রাই করবা? দরকার নেই, বসে থাকো। আচ্ছা, তাহলে বলতেছে যদি আমরা লাফ দিয়ে উপরে উঠি, সবাই খেলাধুলার মধ্যে, সবাই তো স্বাভাবিকভাবে এখন প্রচুর ব্যস্ত, যেহেতু অলস সময় পার হচ্ছে বেশি সময়টা। আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না। আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। এখন প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠটা কি? ভূ মানে হচ্ছে মাটি, পৃষ্ঠ হচ্ছে উপরিভাগ, অর্থাৎ ভূপৃষ্ঠ মানে মাটির উপরিভাগে। অর্থাৎ আমরা অবশ্যই মাটির উপরিভাগে অবস্থান করতেছি, অর্থাৎ এখানে আমরা ফেরত আসি। গাছের ফল মাটিতে পড়ে। আমরা দেখি গাছ থেকে যদি ফল পড়ে তাহলে মাটির দিকে চলে আসে। ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে। আচ্ছা, আমরা ফুটবল তো খেলি, ফুটবলের যদি কেউ খুব শক্ত করে কিক দেয় তাহলে আকাশে ওঠার পরে কি এটা কি উধাও হয়ে যায়? হ্যাঁ, আসলেই এটা মাটিতে আবার ফেরতই আসে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সবকিছুই আমাদের আকর্ষণ করে। অর্থাৎ সবকিছু আমাদের আকর্ষণ করে। সবকিছু বলতে সবকিছুকেই বোঝাচ্ছে।
আমাদের আশেপাশে যা আছে সব কিছু, পৃথিবীর ভিতরে হোক পৃথিবীর বাইরে হোক, এই মহাশূন্যের ভিতরে হোক, সকল কিছু, এই মহাবিশ্বের যত বস্তুই থাকুক না কেন, সব বস্তু একটা আরেকটাকে টানতেছে। আসলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। অর্থাৎ এখান থেকে আমরা মহাকর্ষ কাকে বলে এই বিষয়টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তারা বলতেছে, তাহলে আমরা এখান থেকে জানতে পারতেছি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, আর এই বলকেই মহাকর্ষ বলে। এখন একটা নতুন শব্দ আমরা পেলাম, এটা হচ্ছে বল। এটা কিন্তু আমরা খেলার বল নয়, অবশ্যই ফুটবল বা ক্রিকেট বল, ওই বলের কথা বলতেছে না। এখানে বল মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো স্থির বস্তুর উপর যদি আমরা প্রয়োগ করি তাহলে এটাকে তার অবস্থান পরিবর্তন করে গতিশীল করা যায়। আবার যদি কোনো গতিশীল বস্তুকে আমরা যদি প্রেসার ক্রিয়েট করি, অর্থাৎ বল প্রয়োগ করি, তাহলে কি হবে, ওই গতিশীল বস্তুটাকে স্থিরও করা যায়। তাহলে বল এখানে কোনো ফুটবল বা ক্রিকেট বল এরকম জাতীয় কোনো বলকে বোঝাচ্ছে না। এখানে বলটা বোঝাচ্ছে বল হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুকে স্থির করে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এবার সামনের দিকে আগাই। তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনীটি শুনে থাকবে। হ্যাঁ, অবশ্যই আমরা অনেকেই এই কাহিনীটা জানি আগে থেকে। কথিত আছে, নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন। এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন। তার মনে প্রশ্ন জাগে, আপেলটি মাটিতে পড়লো কেন? হয়তোবা আমরা যে সময় আম গাছের নিচে দাঁড়াই, হয়তোবা অনেক সময় আম পড়ে, কিন্তু আমরা ওই রকম প্রশ্ন কিন্তু করি না, কারণ আমরা এত ভাবার সময় আমাদের হয় না। তাই তিনি প্রশ্ন করতে লাগলেন নিজে নিজে যে আপেলটি মাটিতে পড়লো কেন? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। আমরা যে সময় আম গাছের নিচে দাঁড়াই, হয়তোবা অনেক সময় আম পড়ে, কিন্তু আমরা ওই রকম প্রশ্ন কিন্তু করি না, কারণ আমরা এত ভাবার সময় আমাদের হয় না। তাই তিনি প্রশ্ন করতে লাগলেন নিজে নিজে যে আপেলটি মাটিতে পড়লো কেন? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তা ভাবনা শেষে তিনি উপনীত হন যে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তুকণা তিনি এই সিদ্ধান্ত নেন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরও সিদ্ধান্ত উপনীত হন যে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে বা টানে। এই বিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। তাহলে দুইটা আমরা পড়া পাইলাম এখানে। মহাকর্ষ কাকে বলে? একটা আমরা এক ক্ষেত্রে পাই যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাইলাম যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী যদি আকর্ষণ হয় ওইটাকেও মহাকর্ষ বলে। এবার আসতেছে এই যে বিজ্ঞানী আইজাক নিউটন, উনি যে ভাবনা চিন্তা করলেন, যে সিদ্ধান্তে উপনীত হলেন, ওই সিদ্ধান্তটাকে একটা সূত্রের মাধ্যমে উনি উপস্থাপন করেছেন। আর ওনার এই সূত্রের মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে তিনি দুইটা বিষয়কে লক্ষ্য করলেন। প্রথমত ভর, আর দ্বিতীয়ত দূরত্ব। তাহলে দুইটি বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ এখানে আমাদের বোঝাইতে চাচ্ছে যে বস্তু দুইটা কেমন, দেখতে কেমন, বা এটার শেপ কীরকম, প্রকৃতিটা কেমন, বা এটা কী দিয়ে তৈরি, ওইগুলোর উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আবার তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয়। তাহলে একটা কথা আমরা যদি দেখি, আমরা যদি আমাদের বিষয়গুলি নিয়ে চিন্তা করি, আমরা যত কাছাকাছি থাকি আমাদের সম্পর্ক তত ভালো হয়, তত গাঢ় হয়, সম্পর্ক তত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আমরা যত দূরে থাকি একজন আরেকজনের কাছ থেকে, আমরা কিন্তু সম্পর্ক খানিকটা হলেও কিছু কম দেখা যায়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি, এখানে তারা আলোচনা করতেছে, বিজ্ঞানী নিউটন আলোচনা করতেছে যে এই যে আকর্ষণ বলটা, এটা ভরের এবং দূরত্বের উপর নির্ভর করে।
এই আকর্ষণ সম্পর্কে নিউটনের যে সূত্রটা আছে, এখন আমরা ওই সূত্রটা জানব। বিজ্ঞানী নিউটন বলতেছেন, সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, এখানে তাহলে আমরা নিউটনের সূত্রের মধ্যে দুইটি অংশ পাচ্ছি। এটা সূত্রের দুইটা অংশ আমরা বইয়ের মধ্যে দেখতেই পাচ্ছি যে সূত্রটা আছে। সূত্রটার মধ্যে দুইটা জায়গা, একটা হচ্ছে এই আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা যদি এই আকর্ষণ বলকে যদি আমরা F দ্বারা প্রকাশ করি, যদি আমরা কণাদ্বয়ের ভরের গুণফল, তাহলে বস্তু কণাদ্বয়ের প্রথম বস্তুটার ভর যদি m1 আর দ্বিতীয় বস্তুটার ভর যদি আমরা m2 ধরি, তাহলে বলতেছে F এই ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক m1 ইন্টু m2। অর্থাৎ এটাকে আমরা যদি সরাসরি লিখি F সমানুপাতিক m1 m2, তাহলে সূত্রের প্রথম অংশ এই বিষয়টাকে ব্যাখ্যা করে। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ আমরা কি পাচ্ছি? দ্বিতীয় অংশ বলতেছে, আচ্ছা প্রথম অংশটা লেখা নেই, m1 m2, এটাকে আমরা 1 নং সমীকরণ হিসাবে ধরে নেই। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে এই আকর্ষণ বল আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দ্বিতীয় ক্ষেত্র বলতেছে এই আকর্ষণ বল, যেটাকে আমরা যদি F ধরি, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ধরি, মধ্যবর্তী দূরত্ব যদি d ধরি, তাহলে বলতেছে বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, দূরত্ব মানে কি? এখানে দূরত্ব আমরা নিছি d, d এর বর্গ কি দাঁড়াচ্ছে? d স্কয়ার। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/, তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে? তাহলে সূত্র থেকে আমরা পাচ্ছি F সমানুপাতিক 1/d স্কয়ার। তাহলে এটা যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। 1 নং এবং 2 নং সমীকরণটাকে যদি আমরা তুলনা করি, তুলনা করলে দেখো F সমানুপাতিক যদি m1 m2 হয়, আবার F সমানুপাতিক 1/d স্কয়ার যদি হয়, তাহলে আমরা লিখতে পারি F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তারপর আমরা পরবর্তী অংশে প্রবেশ করব। তাহলে আমরা F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার পাইলাম। তাহলে এটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, সামনের দিকে যদি নিয়ে যাই, তাহলে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই, তাহলে F সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার আসে। এখন আমরা এখানে কিন্তু আরেকটা নতুন একটা অক্ষর পেলাম, যেটা হচ্ছে ক্যাপিটাল G। এখন প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল জিটা কি? এই ক্যাপিটাল জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক।
এখন তোমরা হয়তো বা প্রশ্ন করতে পারো মহাকর্ষীয় ধ্রুবকটা আসলে কি। মহাকর্ষীয় শব্দটা আমরা বুঝছি যে অবশ্যই এটা মহাকর্ষণ থেকে আসছে। ধ্রুবকটা হচ্ছে নির্দিষ্ট মান, অর্থাৎ যে মানের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এই জি এর মানের কোনো পরিবর্তন নেই। এখন এটা কিভাবে আমরা পাবো? এটাকে যদি আমরা সূত্র থেকে নিতে যাই তাহলে 1 কিলোগ্রাম ভরের দুইটা বস্তু যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, অর্থাৎ 1 মিটার দূরত্বে যদি অবস্থান করে তাহলে আমরা এটা কিভাবে পাচ্ছি? যদি 1 কিলোগ্রাম ভরের দুইটা বস্তু M1 M2 1 কেজি 1 কেজি, তারপরে আমরা দূরত্ব যদি 1 মিটার দূরত্বে যদি অবস্থান করে তাহলে কি আমরা কি পাচ্ছি? তাহলে পাচ্ছি F সমান G, অর্থাৎ এখানে টোটালটার রেজাল্ট হচ্ছে 1, তাহলে F সমান G, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক যদি 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্বে অবস্থান করে তবে তার আকর্ষণ বলের মান হবে মহাকর্ষীয় ধ্রুবকের মানের সমান। আচ্ছা, এখন আমরা যে এর একটি নির্দিষ্ট মান জানব যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই। যে একটা নির্দিষ্ট মান আছে, এই মানটি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখানে জি এর এটা হচ্ছে একক, জি এর এককে আমরা দেখতে পাচ্ছি নিউটন যেটা বলের একক, মিটার স্কোয়ার এখানে মিটারটা হচ্ছে দূরত্বের একক, এবং কেজি ইনভার্স 2 এখানে কেজিটা হচ্ছে ভরের একক। এরপর মহাকর্ষ সূত্র অনুসারে আমরা দেখতে পাই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুইটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে, ভরের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ হবে। আবার নির্দিষ্ট ভরের দুইটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে, দূরত্ব দ্বিগুণ করলে বল 9/1 হবে। এখন আমরা এই বিষয়টি দেখতেছি। আচ্ছা, এখন আমরা ধরতেছি বলের বলতেছিল ভরের গুণফল যদি দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি এফ ধরলাম বল, এফ এর মানটা আমরা বের করব। জি এর মান সবসময় নির্দিষ্ট, তারপর ভরের গুণফল দ্বিগুণ করা, আগে স্বাভাবিকভাবে একটি করে নেই। ধরলাম M1 বস্তুর ভর হচ্ছে 1 কেজি ইন্টু M2 ভরের বস্তুটা হচ্ছে 2 কেজি। তাহলে দূরত্ব এখানে কোনো আমরা যেহেতু বলতেছিল ভরের গুণফল দ্বিগুণ হবে, তাহলে এখানে দূরত্বের মানটাও আমরা নির্দিষ্ট রাখতেছি। দূরত্বের মান নির্দিষ্ট রাখলে পাচ্ছি F সমান G 2/d², অর্থাৎ 2g/d²। এবার আমরা যদি এর গুণফলটাকে দ্বিগুণ করে দেই, গুণফল এখানে কত আছে? F সমান G 2 ইন্টু 1 ইন্টু 2 কেজি বাই d², অর্থাৎ যেখানে উভয় ক্ষেত্রে আমরা ডি এর মান নির্দিষ্ট রাখতেছি, তাহলে এখানে কত আসতেছে? F সমান G ইন্টু 2 ইন্টু 2 বাই d², অর্থাৎ F ইকুয়াল 4g/d²। আমরা এখানে দেখলাম 2g/d² আর এখানে F এর মান 4g/d²। এখানে এক গুণ দ্বিগুণ করার ফলে রেজাল্টটাও কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেল। এবার আমরা 3 গুণ করি, F সমান G 3 ইন্টু 1 ইন্টু 2 কেজি বাই d²। এখানেও আমরা অবশ্যই জি এবং ডি এর মান নির্দিষ্ট রাখলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? F সমান G ইন্টু 3 ইন্টু 2 বাই d²।
অর্থাৎ F ইকুয়াল 6g/d²। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যদি ভরের গুণফল স্বাভাবিক থাকে তাহলে যে রেজাল্ট পাই, ভরের ওই গুণফল যদি আমরা দ্বিগুণ করি তাহলে বলের মান দ্বিগুণ হয়ে যায়, আর যদি আমরা 3 গুণ করি তাহলে হয়ে যায় 3 গুণ। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা পাচ্ছি যে যত বলের মান যত বৃদ্ধি করা হবে, ভরের মান যত গুণ বৃদ্ধি করা হবে, বলের মানও তত গুণ বৃদ্ধি পাবে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনায় যাচ্ছি। দ্বিতীয় বলতেছে আবার নির্দিষ্ট ভরের দুইটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে, দূরত্ব 3 গুণ করলে বল 9/1 হবে। আচ্ছা, এই বিষয়টা এখন বোঝার চেষ্টা করতেছি, আশা করি এটাও সবাই বুঝছি। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছি। এখানে আমরা কি করতেছি, F সমান G m1 m2, G এবং m1 m2 এর মান আমরা এখন নির্দিষ্ট রাখব, আর দূরত্বের মান আমরা পরিবর্তন করব। তাহলে যদি আমরা দূরত্ব এখানে যদি আমরা 2 মিটার ধরি, তাহলে F সমান G m1 m2 বাই 2 স্কোয়ার। ডি এর মান যেহেতু 2, আমরা ডি এর মান 2 ধরে নিলাম। ডি এর মান যদি 2 ধরি তাহলে 2 স্কোয়ার হয়, ডি এর জায়গায় 2 বসাই দিলাম, উপরে স্কোয়ার আছে। তাহলে এটা রেজাল্ট দাঁড়াইতেছে হচ্ছে G m1 m2 বাই 4। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। এখন আমরা যদি ডি এর মান দ্বিগুণ করে দেই, G m1 m2 ডিভাইডেড ডি স্কোয়ার, এখানে ডি এর মান দ্বিগুণ করছি, তাহলে দাঁড়াইতেছে m1 m2। তাহলে কি দাঁড়াচ্ছে, G m1 m2 বাই 4 স্কোয়ার ইকুয়াল G m1 m2 বাই 16। তাহলে এখানে আছে 4, হয়ে গেল কত, 16। তা 4 হয়ে গেল 16, তাহলে অবশ্যই এখানে বের গেল 1/, এখানে 1/4 আছে, আর এখানে হয়ে গেল 1/16। যদি আমরা বলের মান যদি এবার 3 গুণ করি তাহলে G m1 m2 3 × 2 হোল স্কোয়ার ইকুয়াল কত দাঁড়াচ্ছে, G m1 m2 6 স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে G m1 m2 বাই 36। এখন আমরা এগুলি যদি অনুপাতে এবার নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমটার মধ্যে G m1 m2 বাই 4 অনুপাত G m1 m2 বাই 16 অনুপাত m1 m2 বাই 36। যদি আমরা এটাকে অনুপাত করি তাহলে এখানে কি আসতেছে, এখানে আসতেছে 1, এখানে আসতেছে হচ্ছে 1/4, এখানে আসতেছে হচ্ছে 1/9। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল যদি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে 1/4 হয়, যেটা আমরা দেখতেছি 4/1। আর তৃতীয় ক্ষেত্রে যদি 3 গুণ বাড়ানো হয় তাহলে 1/9 বা 9/1 হয়। তাহলে মহাকর্ষীয় সূত্র থেকে এখন কি জানলাম, যে যদি বস্তুর ভরের গুণফল বাড়ানো হয় তবে বলের মান বাড়বে।
আবার বস্তুর ভরের গুণফল কমানো হয় তবে বলের মান কমবে। এটা হচ্ছে ভরের ক্ষেত্রে, এখন যদি আমরা দূরত্বের ক্ষেত্রে হিসাব করি, তাহলে যদি বলের বস্তুর মধ্যবর্তী দূরত্ব বাড়ানো হয় তবে বলের মান কমতে থাকবে। আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি কমানো হয় তাহলে বলের মান বাড়তে থাকবে। তাহলে আমরা জানলাম মহাকর্ষ বল কি, আমরা জানলাম মহাকর্ষীয় সূত্রটি, আমরা জানলাম মহাকর্ষীয় সূত্রের ব্যাখ্যা, আমরা দেখলাম যে কিভাবে ভরের গুণফল বাড়ানোর ফলে বলের মান বাড়ে, অথবা যদি ভরের গুণফল কমানো হয় তাহলে কিভাবে কমে। আর দূরত্বের ক্ষেত্রে যদি দূরত্ব যেভাবে বাড়ানো হয় বলের মান বাড়তে থাকে। আবার দূরত্বের ক্ষেত্রে বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ানো হয় বলের মান কমতে থাকে, এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি কমানো হয় তাহলে বলের মান বাড়তে থাকে। আশা করি আজকের আলোচনাটুকু সবাই মনোযোগ সহকারে শুনেছ। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী ক্লাসে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।